আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফিরদৌস। ভারতের সঙ্গে নতজানুর সম্পর্ক নয়, এখন থেকে কথা হবে সমতায় চোখে চোখ রেখে, বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক সংগঠনের গণজমায়েতে একথা বলেন তারা। বিএনপি ও জামায়াতের নেতারা বলেন, এদেশের মানুষ গুম খুন করা কোনো ফ্যাসিস্ট দলের রাজনীতি চায় না। আতিকা রহমানের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। প্রিয়জন ফিরে আসার প্রত্যাশা ও বিচারের দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেন গুম হওয়া পরিবারের স্বজনদের সংগঠন মায়ের ডাক। স্বজনহারাদের আহাজারি আর্তনাদে ভারী হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের কণ্ঠে উঠে আসে প্রিয়জন হারানোর ব্যথা, আওয়ামী লীগের 15 বছরের জুলুম নির্যাতনের বর্ণনা। গুম ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবি জানান তারা। আমি হাসিনার ফাঁসি চাই, আমার বাবা, আমি বিচারের দাবি চাই, আমি কিছু চাই না। আমার ভাইকে র‍্যাব পরিচয় দিয়ে নিঃশূনভাবে হত্যা করেছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তদন্ত করে ওনারা যারা হত্যা করছে তার বিচার চাই আমরা। মায়ের ডাকের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। তারা বলেন, বিচার বহির্ভূত হত্যা ও গুম করার অপরাধে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধে বিচার হওয়া জরুরি। নতজানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে। বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। দেশের বাইরে থাকা অপরাধীদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা শুরুর দাবি জানান বক্তারা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনারা সত্য কথা বলতে পারেননি। আজকে কিন্তু সেই বেড়াজাল ভেঙে গিয়েছে। আমি আপনাদের উপর দাবি করব, আপনারা সত্য প্রকাশ করুন। কমিশন যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করতে পারবো। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত 4 মাসে গুমের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে বিপুল অভিযোগ জমা পড়ে। লড়াই চলবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই বিপ্লবে অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো, সেটা ঐতিহাসিক ঘটনা। দেশ বদলাবার যে প্রতিজ্ঞা নিয়েছো সেটা পূরণ করতে হবে। সরকার ছেড়ে দিলে হবে না। সরকার ছেড়ে দিলে যেমনি আছে এমনি চলে যাবে। কাজে এটার পেছনে থাকতে হবে, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন তোমাদের সবার মনে আছে, বাংলাদেশের সবার মনে আছে, সেটাকে পূরণ করতে হবে। এই নতুন বাংলাদেশ আমরা গড়বই, এটা হলো আমাদের শপথ। র্যাবের বিলুপ্তি চায় বিএনপি, পাশাপাশি পুলিশ বাহিনীকে সংস্কারের কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। আশিকুল আলম জানাচ্ছেন এই বিস্তারিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গেল 16 বছরে হত্যা, খুন ও গুমের সঙ্গেও জড়িয়েছে পুলিশ, র্যাব সদস্যরা। তাই দায়ীদের বিচারের সঙ্গে বাহিনীগুলো সংস্কারের কথা আলোচনায় এসেছে বেশ জোরে সোরে। রাজধানীর গুলশানে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, জনগণের আতঙ্ক র্যাবকে সংস্কার নয়, বিলুপ্ত করতে হবে। যখন একেবারেই গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না। এবং সেই জন্যই আমরা মনে করেছি র্যাব বাহিনীরই আন্তর্জাতিকভাবেই এমনভাবে নিন্দনীয় হয়েছে। আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন, যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক নির্দেশনায় নিরপেক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার প্রস্তাবও দেন তিনি। এই যে পুলিশ বাহিনীর এই যে অবমূল্যায়ন এবং যে তাদের যে দুর্বৃত্তায়ন,
এদিকে বিবেচনায় নিয়েই সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। আশা করা যায় এটি বাস্তবায়িত হলে পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ অসঙ্গতি এবং অনেকাংশে দূর হয়ে যাবে। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুদেশের জন্যই কল্যাণকর। বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশ বিদেশে চক্রান্ত মোকাবেলা সম্ভব বলেও মনে করেন গয়েশ্বর। কোনো দেশের হস্তক্ষেপ এটা স্বাধীন দেশের জনগণের কাছে থাকে। আশিকুল আলম, RTV, ঢাকা। শুধু বর্তমান নয়, দেশের ভবিষ্যতও ধ্বংসের পায়তারা করেছিল স্বৈরাচারীরা। বিকেলে কুমিল্লা এক কর্মী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের মানুষের আস্থা ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। পরে চাঁদপুরেও নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রায় একই রকম বার্তা দেন তারেক রহমান। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। দেশের আগামীর ভবিষ্যৎ ও দল হিসাবে বিএনপির ভূমিকা নিয়ে নিয়মিত কর্মী সমাবেশের অংশ হিসাবে বিকালে কুমিল্লায় এক কর্মী সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ গঠনে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার আহ্বান জানান। বিএনপির কাছে জাতির প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি, কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন। মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন। আপনার উঠা বসা চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে। আসছে নির্বাচনকে সহজভাবে না নিয়ে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। জনগণের স্বার্থ বিবেচনায় কার্যক্রম হাতে নেওয়ারও নির্দেশ দেন তিনি। বহু সময় নষ্ট হয়েছে, স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে। জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন আমরা ততটুকু করি, বাকি সময়টুকু আসুন আমরা মানুষ এবং দেশের জন্য ব্যয় করি, তাহলে আপনি মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। পরে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আরেকটি কর্মী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের একই ধরনের নির্দেশনা দেন তিনি। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। সুমন তানভীর, RTV। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সোমবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। চিঠিতে শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে ট্রাস্টের টাকা কোথা থেকে এসেছে এবং কী কাজে ব্যবহার করা হয়েছে তা জানাতে বলা হয়েছে। লেনদেন তলব করার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে জানানো হয়। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানির জন্য অনুমতি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জনরোষে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকার দলীয় স্বার্থে জয় বাংলা স্লোগানের অপব্যবহার করেছে। এটি এখন আর বাধ্যতামূলক স্লোগান থাকছে না। বিস্তারিত শাকিলা করিমের রিপোর্টে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সেই সাথে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও নির্দেশনা দেওয়া হয়। চলতি বছরের 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিলের অনুমতি দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়।
মঙ্গলবার যার শুনানিতে বিস্ময় প্রকাশ করে আপিল বিভাগ হাইকোর্ট কি করে এমন সিদ্ধান্ত দেন। ফ্যাসিস্ট সরকার দলীয় স্বার্থে জয় বাংলা স্লোগান যেভাবে ব্যবহার করেছে তাতে ভাব গাম্ভীর্য ম্লান হয়েছে বলেও মত দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। এখন থেকে জয় বাংলা স্লোগান বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না বলে জানান তিনি। যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। শাকিলা করিম, RTV, ঢাকা। বাস্তবতা মেনে নিয়ে সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ানো হয়েছে। না হলে বাজারে তেলের আরও সংকট হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে ক্ষতি হয়ে যেত, এমন দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে রাজধানী পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, আগামী রমজানে পণ্যের দাম নিম্নগামী হবে। এদিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণায় বাজারে সরবরাহ বেড়েছে। সেলিম মালিকের রিপোর্ট। ফের ভোক্তাদের জিম্মি করে পুরানো খেল দেখালো সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এমন কারণ দেখিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে প্রায় 2 সপ্তাহ বাজারে তেলের সরবরাহ বন্ধ রেখেছিল মুনাফাখোর এই গোষ্ঠী। সোমবার প্রতি লিটার সয়াবিন তেলে 8 টাকা দাম বৃদ্ধির ঘোষণার পর রাতারাতি বাজারে বেড়েছে সরবরাহ। গতকাল আমরা মোটামুটি তেল পাইছি, মোটামুটি ভাবে আগের রেটের মাল পাইছি, তবে বুধবার থেকে নতুন রেটের মাল আসবে। এখন কোনো তেলের সংকট নাই। আমরা প্রায় 1 সপ্তাহ পরে কালকে গত রাতে কিছু তেল পাইছি, আলহামদুলিল্লাহ কিছু কিছু করে দিচ্ছে, আসতেছে। তেলের দাম বৃদ্ধির এমন পুরানো কৌশলে নাখোশ ভোক্তারা। এখনকার যারা সরকার আছে তারা এই বিষয়টা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এটার বিষয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত, যেন আমাদের কাউকে জিম্মি করে কোনো প্রকার কোনো জিনিস যেন বিক্রি করতে না পারে। এটা সকল কোম্পানির বিষয়ে এই সরকারের একটা বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত। ERF-এর অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, বাস্তবতাকে স্বীকার করে দাম বাড়ানো হয়েছে। এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো, তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। আমদানি স্বাভাবিক করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রমজানে পণ্যের সংকট হবে না, দামও কমবে। খেজুর, ছোলা, তেল, অন্যান্য যত পণ্য লাগে বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। আমার উদ্দেশ্যে অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছর জন্য আলুতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়। গত 15 বছরে টিসিবিকে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় সম্পদের সাগর চুরি করে প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে। জাতি হিসেবে আমাদের সামগ্রিক যোগ্যতা বৃদ্ধি পাবে। সেলিম মালিক, RTV, ঢাকা। মার্কেট ঊর্ধ্বগতির কারণে সয়াবিন তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন তথ্য জানান। কিন্তু মার্কেট ঊর্ধ্বমুখী, সেই জন্য প্রাইসটাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হয়। এটা কোনো মার্কেটে আসলে পৃথিবীতে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় না, বাট আমরা এই জিনিসটা করছি বিকজ ভোক্তা সাধারণের জন্য আমরা মার্কেট প্রাইসটাকে যাতে অ্যাফেক্টেড না হয় সেটা দেখছি, এবং এটা প্রতিদিন আমরা প্রাইস মনিটরিং করছি। সিঙ্গাপুরে অর্থ পাচার করার অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে আউট করার জন্য
শেখ হাসিনা ওয়াজেদ বিভিন্ন পথ অবলম্বন করছিলেন। দুঃখজনক হলেও সত্য, যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না। মুসলিম বিশ্বে চলমান সংকট নিরসনে ইরানের সঙ্গে জামায়াতে ইসলামী কাজ করতে চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভৌসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকে এসব কথা হয়। পারস্পরিক সহযোগিতায় এদেশের সাথে ইরানের ব্যবসা বাণিজ্য আগামীতে আরও ঘনিষ্ঠ হবে বলেও জানান নায়েবে আমির। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইরানের রাষ্ট্রদূত। ইরান সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলকে ইরান সফরে আমন্ত্রণও জানানো হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। তিনি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি ইরানের সমর্থনের কথা বলেছেন, মুসলিম ঐক্যের উপরে জোর দিয়েছেন, ইরান এবং বাংলাদেশের বাণিজ্যে আরও সমৃদ্ধ কীভাবে হতে পারে, কোন কোন এরিয়ায় বেশি বাণিজ্য হতে পারে সেই ব্যাপারে আলোচনা করেছেন। মুসলিম বিশ্বের যে সমস্ত জায়গায় নানা ধরনের সমস্যা হচ্ছে, ঐক্যবদ্ধভাবে এই সমস্ত সমস্যা কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়েও আমাদের সাথে আলোচনা হয়েছে। অবশেষে মিয়ানমারে আলোচিত মংডু শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার অঞ্চলের পুরোটাই দখলে নিল বিদ্রোহীরা। গেল কয়েক মাস ধরে মংডু নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মাঝে ব্যাপক লড়াই চলে আসছিল। রোববার সামরিক বাহিনীর সবচেয়ে বড় ব্যাটালিয়নের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। এক পর্যায়ে ঘাঁটি ছেড়ে অনেক সেনা সদস্য পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে ইরাবতী সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যম। এ সময় গ্রেফতার করা হয় ব্যাটালিয়ন কমান্ডার সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাকে। পাশাপাশি সেনা সমর্থিত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে জানায় আরাকান আর্মি। জান্তা বাহিনী মংডুর পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং পালেতাওয়াল এলাকার নিয়ন্ত্রণে এখন বিদ্রোহীদের হাতে। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্ত। এতক্ষণ মধ্যরাতের সংবাদ একটা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।